সোমবার রাত 8:15টার দিকে বিমানবন্দরের 1 নম্বর ও 2 নম্বর টার্মিনালের সামনে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের এই চিত্র। মঈনুল ইসলাম দেশ ত্যাগ করছেন, এয়ারপোর্টে তাকে দেখা গেছে এবং আমি এর আগে উনি গ্রেফতার হওয়ার বা আটক হওয়ার 2-3 ঘন্টা আগে থেকে দেখছি যে প্রচন্ড শোরগোল, তার ছবি দিয়ে যে উনি ওখানে গেছেন। ইভেন এক পার্টি এয়ারপোর্টে পর্যন্ত চলে গেছে এই জিনিসটা এনশিওর করার জন্য ফিজিক্যালি, এবং এর সাথে পাবলিক যে পরিমাণ সাপোর্ট দিয়েছে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। যে আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তের সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত লেফটেন্যান্ট জেনারেল মঈনুলকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থেকে। সেখানে সেনাবাহিনী ছিল, তারা গ্রেপ্তার করা হয়েছে। এই মঈনুল তিনি আসলে পালাতে চাইছিলেন। কেন পালাইতে চাইছিলেন? কারণ তার কাছে বিডিআর হত্যাকাণ্ডের তথ্য রয়েছেন এবং তিনি হচ্ছেন মূল সাক্ষী। তো এই সাক্ষী যদি বাংলাদেশ থেকে পালিয়ে যায় তাহলে এইটার বিচার কী হবে? এটা নতুন করে তদন্ত হোক, এইটা মনে হয় চায় না এই সরকার। প্রিয় দর্শক শ্রোতা, কি বলছেন কর্নেল মোস্তাফিজুর রহমান এবং ডক্টর জাহিদ হাসান? আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে। আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা, সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক বিজেআর, এখন তো বিজিবি হয়ে গেছে, বিজিবি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শোরগোল করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে। আমি আসবো এই জায়গায়, তার আগে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি। এই সরকার দায়িত্বে আসার পর থেকে এই আলাপটা খুব হয়েছে, সেটা হলো বাংলাদেশে বিডিআর যে ম্যাসাকার তার তদন্তে একটা কমিশন গঠন করা জরুরি। সেই কমিশন গঠন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একাধিকবার, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এ নিয়ে কথা বলেছি আমরা। তারপর হঠাৎ করে বলা নেই কওয়া নেই জানা গেল কোর্টে গিয়ে তারা জানিয়েছেন যেহেতু এটা নিয়ে মামলা বিচারাধীন আছে, নতুন কোনো তদন্ত কমিটি গঠিত হতে পারে না। এবং ঘটনাচক্রে এটা আবার একদিন আগে মাঠে চলেও আসে এই তথ্যটা যে এটা হবে না। আমরা বুঝতেই পারি এগুলো কিভাবে হয়। যাই হোক, যদিও আমরা তখন দেখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা স্টেটাস থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে এটা রেফারেন্স পাঠিয়েছিল এবং তিনি বলেছেন, হাইকোর্ট যা বলেছে, হাইকোর্টের কমিটির কথা বলেছে সেটাই করা উচিত, মানে এই তদন্ত কমিটি তৈরি করা দরকার, এভাবেই বলেছিল, কিন্তু করেনি। এরপর যথারীতি যেটা হলো, শোরগোল হলো, কথাবার্তা হলো। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তদন্তাধীন আছে বলে এটা করা যাবে না, তারা ঘোষণা দিলেন করবেন এবং শেষ পর্যন্ত করা হলো। বিডিআর এর একজন খুব পরিচিত এবং বেশ স্বনামধন্য ডিজি জনাব ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে। এবং আমরা বারবার যে কথাটা বলছি, এটা শুধুমাত্র কিছু সেনা সদস্য হত্যা করা না, এর সাথে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্রভাবের আছে। সুতরাং এটা নিয়ে সিরিয়াসলি কথা হতে হবে, আমরা বলেছি এবং রাইটলি বলেছি। শেষ পর্যন্ত এটা হলো এবং এরপর থেকে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার হবে, সেই কমিটির দরকার ছিল, জরুরি ব্যাপার ছিল, তারা যেন এর সাথে রিলেটেড যারা আছেন তারা কি করবেন না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এর মধ্যেই দেখা গেল যিনি সেই বিডিআর ম্যাসাকারের ইমিডিয়েটলি পরে 48 ঘন্টার মধ্যে সেটার মহাপরিচালক হলেন, যার অধীনে এটার পোশাক পরিবর্তিত হলো, নাম পরিবর্তিত হলো, সেই জেনারেল মহাপরিচালক মঈনুল ইসলাম দেশ ত্যাগ করছেন, এয়ারপোর্টে তাকে দেখা গেছে এবং আমি এর আগে উনি গ্রেফতার হওয়ার বা আটক হওয়ার 2-3 ঘন্টা আগে থেকে দেখছি যে প্রচন্ড শোরগোল, তার ছবি দিয়ে যে উনি ওখানে গেছেন, এটাকে তাড়াতাড়ি সরকারকে কেউ জানান, সরকার কি খেয়াল করছেন, তাকে আটক করুন, তার কাছে অ্যাটলিস্ট তদন্তের জন্য প্রচুর তথ্য আছে। এবং আমরা যদি মনে করি যে এর সাথে গভীর কোনো ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মহাপরিচালক থাকার কারণ আছে, যৌক্তিক কারণ আছে। কারণ পরবর্তীতে যিনি আসবেন তিনি তদন্ত সহ সবকিছুকে ভিন্ন খাতে প্রবাহিত করার দায়িত্বপ্রাপ্ত হবেন, সাধারণ যুক্তি এটা বলে। আমি জনাব মঈনুলকে শতভাগ বলছি না উনি এটা করেছেন, কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এই ধরনের ইঙ্গিত দেয়, তাতে অন্তত তাকে আমাদের তদন্তের সময় কাজে লাগবে। তাকে তো প্রচুর কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে হবে। তো তাহলে ওনার ব্যাপারে আগে এই তথ্য কেন জানিয়ে দেওয়া হয়নি, কেন জনগণকে শোরগোল করতে হলো এবং এই শোরগোলের মুখে শেষ পর্যন্ত তাকে আটকাতে হলো? খুব সারপ্রাইজিং। অথচ হওয়ার কথা ছিল এসব তথ্য থাকবে এবং উনি স্পন্টেনিয়াসলি ওখানে আটকে যাবেন গেলেই, বা তারও আগে তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল যে এই কমিটি কাজ করার সময় পর্যন্ত অন্তত আপনি থাকবেন এবং
তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এটাতে যুক্ত করে তাকে গ্রেফতার করাও হতে পারে কখনো। এই জন্য বলছি আসলে শুরু থেকেই এই সরকার আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে চাইছে না। এটা খুব স্পষ্ট, এটা খুব স্পষ্ট। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এটার জবাবদিহি আগেও চেয়েছিলাম, এখনো চাইছি, কারণ এই কাজগুলো, এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কি করছেন তিনি, বা এটুকু স্পষ্ট করা দরকার জাতির সামনে কেন এই বিভৎস ঘটনাটা, মানে এটা মানে শুধুমাত্র 60 জন মিলিটারি অফিসার খুন হওয়া বিভৎস ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এর চাইতেও বড় ব্যাপার হচ্ছে আমরা কত অরক্ষিত, আমাদের গোয়েন্দা বাহিনী কত অক্ষম। অ্যাপারেন্টলি মনে হবেই যে আমাদের দেশে এসে এরকম ঘটনা ঘটিয়ে দেয়া যায়, পালিয়ে যাওয়া যায় এবং সেটাকে ধামাচাপা দেওয়া যায়। এটা আমাদের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। সো এই জিনিসটা নিয়েও ছেলে খেলা দেখছি, এটা অবিশ্বাস্য। আমার মনে হয় একটা গুড নিউজ দিতে যাচ্ছি। আমরা এতদিন যে শাউট করেছি যে বিডিআর কার্নেজ নিয়ে কমিটি নয় কমিশন করতে হবে, কি জন্য? কমিশন হ্যাভ লট অফ পাওয়ার্স এবং তাদের সিভিল প্রসিডিউরে আমি আইনটা দেখলাম যে 1908 আইন 1908 অনুযায়ী, সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী তুমি একটা কোর্টের যে ক্ষমতা আছে, যে কাউকে সামন করা, যে কাউকে তাকে সামন করে তাকে দিয়ে তার সাক্ষী আদায় করা জোর করে, কেউ যদি সাক্ষী দিতে না চায় তাকে জোর করে কাস্টাডিতে নিয়ে আসা, এই যে পাওয়ারটা, এটা হয়ে যাওয়ার পরে এটা লেফটেন্যান্ট আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান স্যার, যিনি কমিশনার, উনি নিজে ইনভলভ হয়েছেন এবং উনি নিজে ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করে নাকি বলেছেন যে আমার যে এই কমিশনটা গঠন হয়েছে, এইটার যে বিচারটা হবে, যেটার কমিশনটা হবে, যে ইনভেস্টিগেশন হবে, এটার প্রধান সাক্ষী হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। কারণ উনি কার্নেজ পরবর্তীতে উনি ওখানকার ডিজি ছিলেন। আমরা সবাই জানি ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক থেকে ওখানে মেজর জেনারেল করে ওখানে করা হয়েছিল। সো উনাকে আমার ফজলু স্যারের লাগবে। এবং আমি হ্যাটস অফ টু অল এক্স মিলিটারি অফিসার্স, আমি যে গ্রুপগুলো আছে আমাদের রিটায়ার্ড মিলিটারি অফিসারদের দেখছিলাম, তারা প্রত্যেকেই ইভেন এক পার্টি এয়ারপোর্টে পর্যন্ত চলে গেছে এই জিনিসটা এনশিওর করার জন্য ফিজিক্যালি। এবং এর সাথে পাবলিক যে পরিমাণ সাপোর্ট দিয়েছে, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে সেনাবাহিনীর এই ইনভেস্টিগেশনটা শেষ পর্যন্ত আমরা হয়তোবা করতে পারবো, সবাই যদি একত্রে থাকি। এবং আমি খুব অ্যামেজিংলি দেখতেছিলাম যে স্পেশালি জুনিয়র অফিসার যারা আছে, তারা এক ধরনের প্ল্যান করছিল যে ওকে রাওয়ার নতুন চেয়ারম্যানকে ইনভলভ, হক স্যারকে ইনভলভ করা হোক, ফজলু স্যারকে ইনভলভ করা হোক, হাসান নাসির স্যারকে ইনভলভ করা হোক। এবং আমি মনে করি যে আমরা মিলিটারি অফিসার যদি একসঙ্গে থাকি, এটাই কিন্তু শেখ হাসিনা ভয় পেয়েছিল মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে। এবং এই কমিশনটা আদায় করার পরে ইনশাল্লাহ এই ন্যায় বিচার যদি আমরা এনশিওর করতে পারি, ইনশাল্লাহ আগামী বাংলাদেশের ফরেন পলিসি, ভারতের প্রতি যেটা আমাদের নীতি যেটা আছে, ভারত আমাদের সাথে এটার সাথে যদি ইনভলভ হয়, এটা যদি প্রকাশিত হয়, তাহলে এটা একটা নিউ ইম্প্যাক্ট নিয়ে আসবে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে, এটা একটা নিউ ইম্প্যাক্ট নিয়ে আসবে। সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লেফটেন্যান্ট জেনারেল মইনুল এই বিদেশ যাওয়ার নিয়ে যা এটা সামাজিকভাবে প্রতিরোধ করে রুখে দিয়েছে, তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিলিটারি অফিসারদের পক্ষ থেকে। এবং হ্যাটস অফ টু জেনারেল ফজলু স্যার এবং হাসান নাসির স্যার। হক স্যার ইনভলভ হয়েছেন কি জানি না, অবশ্যই উনি ইনভলভ হয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা। এবং সাধারণ জনগণ যারা এটাকে আমরা প্রত্যেকেই যারা স্ট্যাটাস দিয়েছি এবং লাইভ করেছি, তাদেরকে সাপোর্ট দিয়েছেন, এই কারণেই কিন্তু সরকার এটাকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। এবং ইনশাল্লাহ ফজলু স্যারের এই কমিশনের প্রথম পাওয়ার এক্সারসাইজ, এটার সেকশন 4 কমিশনের যে সেকশন 4 যে পাওয়ারে বলা আছে, যে পাওয়ারটা এই প্রথম উনি এক্সারসাইজ করেছেন। ইনশাল্লাহ উনি এবং তার যারা ডেপুটি থাকবেন ওখানে, তারা ইনভেস্টিগেট করে এই তদন্তটাকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন। এবং যারা এখন পর্যন্ত আইনের বাইরে ছিলেন, তারা সবাই এটার মধ্যে ইনভলভ হবেন। আমরা জানি যে যদিও জেনারেল মইনুল সরাসরি এটার
আসামি বা ওই ধরনের কোনো কিছু হিসেবে জড়িত না, কিন্তু উনি হচ্ছে সমস্ত ইনভেস্টিগেশন এবং এভিডেন্সের সবকিছুর আমি বলবো স্টোর হাউস। সো উনি চলে গেলে এই জিনিসটা হতো না, এবং এর সাথে আরো অন্যান্য যারা আছে এখন পর্যন্ত আইনের আওতায় আসে না, ইনশাল্লাহ এই কমিশন আন্ডারে তারা আইনের আওতায় আসবে। সবাইকে ধন্যবাদ, স্পেশালি আমার রিটায়ার্ড মিলিটারি অফিসার, সিনিয়র জুনিয়র যারা আছেন, হ্যাটস অফ টু দেম। তো আশা করছি ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে সাক্ষী, সে যদি বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে যায় তাহলে এইটার তদন্ত কিভাবে হবে? আমরা গত 2 দিন আগে দেখছিলাম যে এইটার নতুন করে তদন্ত করা হবে পুনরায়, যেখানে হয়তোবা ফেসে যেতে পারে আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের নামটাও কিন্তু এইখানে উল্লেখ আছে। তো এইটা উল্লেখ করেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, তারা কিন্তু উল্লেখ করেছে। এবং এদিকে কর্নেল মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেই সূত্রে আমরা কিন্তু এই 3 জনকে বেশ মোটামুটি ভালোভাবেই ধন্যবাদ দিতে পারি, কারণ তারা কিন্তু এগুলো নিয়ে ঘাটাঘাটি করছে, এগুলো নিয়ে আলোচনা করছে প্রতিনিয়তই। তো অবশেষে ধরা পড়েছে, আটক হয়েছে। এইবার এটার একটা সুষ্ঠু তদন্ত করা উচিত। অনেকে বলছিলেন যে এইটার মূল কারিগর হচ্ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকেই ধরা উচিত আগে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরলে এটা দ্রুত এটা ব্যবস্থা করা হবে, এবং জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদেরকে যদি মোটামুটিভাবে ধরা হয় তাহলে হয়তোবা এই বিডিআর হত্যাকাণ্ডের নতুন তদন্ত করা হবে। তো ভালো থাকবেন, এবং হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভাই, পালানোর সময় আটক হয়েছে, বুঝতে পারছেন, মানে উনি পালিয়ে চাইতে চাইছিলেন। পালানোর জন্য অবশ্যই কেউ না কেউ সাহায্য সহযোগিতা করেছে, তাকে অবশ্যই পরামর্শ দিয়েছে। কারা তারা? রিমান্ডে ডিম থেরাপি দিয়ে এদেরকে বের করতে হবে।